অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় ১,২২২ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত। জনস্বার্থে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সুযোগ পাবেন না অনুপস্থিত পুলিশ সদস্যরা। কারাগারে সালমান, আনিসুল, পলক ও মানিক। চট্টগ্রামে হাসিনা ৩ সাবেক সিএসি সহ বিতর্কিতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম জিয়া। বিএনপিকে টিকে থাকতে আওয়ামী লীগের মতো হওয়া যাবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। রপ্তানির আড়ালে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, বেক্সিমকোর সালমান সহ 18 জনের বিরুদ্ধে 17 মামলা করেছে সিআইডি। এবং চেন্নাই সিরিজের প্রথম টেস্টে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। ফল নয়, নিজেদের শক্তি অনুযায়ী খেলতে চায় টিম টাইগার্স। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএসটিএনটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে বসে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। বৈঠক শেষে এনইসি সম্মেলন কক্ষে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকিটা থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে বসে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। রীতি অনুযায়ী সবসময় একনেক সভা পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলেও এবার তা পরিবর্তিত হয়েছে। প্রথমবারের মতো তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একনেকের বৈঠক হলো। বৈঠক শেষে বিকেলে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, 4 প্রকল্পের অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। বাস্তবায়নের মোট ব্যয় ও অর্থের উৎস তুলে ধরেন তিনি। আজকের একটা প্রকল্প হলো বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প। এটা হলো একটা সংশোধিত প্রকল্প। এটা একটা পাইপলাইন তৈরি করা হবে, গ্যাস পাইপলাইন তৈরি করা হবে। খুব সম্ভব মুন্সিগঞ্জ বা এই এলাকা কয়েকটা জেলা মিলে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে জানিয়ে উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিগত সরকার কখনোই পরিকল্পনা অনুযায়ী বাজেট প্রণয়ন করেননি। কয়েক বিলিয়ন, অনেক বিলিয়ন ডলার যে পড়ে আছে, এগুলোকে কাজে লাগাবো এবং ভালো কাজে লাগাবো। আমরা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে চাচ্ছি, যাতে করে এই বৈদেশিক সাহায্যের একটা বিরাট পাইপলাইন এটা পড়ে আছে, ওইগুলো ব্যবহার হচ্ছে না। এখন হয়তো কেন ব্যবহার হচ্ছে না, কিছুতে হতে পারে তাদের শর্ত আর আমাদের যেভাবে আমরা যাচাই বাছাই করি তাতে মেলে না। কিন্তু আরও বড় কারণ হলো হয়তো অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। নতুন করে রাজনৈতিক সরকার এলে তারা নতুন করে পরিকল্পনা করবেন বলেও জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। যেসব পুলিশ এখনো কাজে যোগ দেননি তাদের আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলেন তিনি। জনস্বার্থে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। এদিকে জনপ্রশাসন সচিব জানিয়েছেন, আইন মেনে নির্দিষ্ট অধিক্ষেত্র ও সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকর্মীদের সহায়তায় টুম্পা আফরোজের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থেকেই সার্বিক নিরাপত্তায় মাঠে তৎপর ছিল সেনাবাহিনী। স্বৈরাচার সরকার পতনের পরও অস্থিতিশীলতা নিরসন এবং আইন শৃঙ্খলা বাহিনী শূন্য অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখে যাচ্ছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জনস্বার্থে সুনির্দিষ্ট অধিক্ষেত্র ও সময়কালে তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
বুধবার জনপ্রশাসন সচিব জানান, পুরো বিষয়টি আইন শৃঙ্খলা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। এতে মানুষ আরও নিরাপদ বোধ করবে। আরও যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে। আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জনস্বার্থেই সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর শূন্যতা পূরণেও কাজ করবে তারা। সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। এখনো 187 পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা অপরাধে জড়িত, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এর আগে গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে উদ্ভূত পরিস্থিতিতে আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত এই নির্দেশ দেন। ফজলে আদিত্যকে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে তোলা হয় আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যদিও পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হয়নি। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে। বাড্ডা থানার 2টি মামলায় গ্রেপ্তার সন্ন্যাস দেখানো হয়েছে এবং আজকে কোনো রিমান্ডের আবেদন ছিল না। উনি আওয়ামীপন্থী একজন বিচারপতি ছিলেন এবং বুদ্ধিজীবী ছিলেন, সেই কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। ওনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। এগুলো ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই। এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সন্ন্যাস দেখানো হচ্ছে। এর আগেও কয়েকটি মামলায় রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। অবৈধ নির্বাচনের আয়োজন করায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। পাশাপাশি 3 বিতর্কিত নির্বাচনের সব সংসদ সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে শনাক্ত করে আসামি করার আবেদনও করা হয়। মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তপূর্বক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সহকর্মী AKM নাজিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2014, 2018 ও 2024 সালে পাতানো জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। গত 3টা নির্বাচন 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের
প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। বাদীর আইনজীবী কফিল উদ্দিন বলেন, গেল 3 নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে তাদের বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগ। সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন, এবং তারা আরও একটা কাজ করেছে, নির্বাচিত না হয়েও এমপি হিসাবে পরিচয় দিয়ে ফলস পার্সোনেশন করেছে। আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। এ অবস্থায় স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 অগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগের মতো না হয়ে দেশের মানুষের ভালোবাসার পাত্র হিসেবে গড়ে উঠতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসছে পূজায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এদিকে স্বৈরাচারের পতন কেবল 2-1 দিনের নয়, বরং দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল বলে আবারও দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাইফুর রিপনের প্রতিবেদনে বাকিটা থাকছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তে ভেজা গণ অভ্যুত্থান, গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মনে রাখতে হবে আরো দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। অন্তর্বর্তী সরকারের ভেতর অস্থিতিশীলতা ও সমন্বয়হীনতা দেখা যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, উপদেষ্টাদের আরো দায়িত্বশীল হতে হবে। অন্তর্বর্তী সরকারের থেকে, তার বাতাবরণে থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। নাই কেন? কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার ব্যানারে যে লড়াই হয়েছে তাতে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, তাই সবার অবদানকেই স্বীকৃতি দিতে হবে। এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত 15-16 বছর ধরে গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, নানাভাবে নিগৃহীত হয়েছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে, এরা সবাই এই আন্দোলনেরই অংশ। এদিকে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় পতিত ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। দলীয় নেতাকর্মীদের জনগণের প্রিয় হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় দেশের আমানত। আওয়ামী লীগের মধ্যে শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো? আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজা যেন শান্তি রক্ষা হয়, কোথাও যেন কোনো অঘটন না ঘটে। অন্যায় অপকর্মের জন্যই আওয়ামী লীগ নেতাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। বলেন, দেশের ওপর ভারত কোনো অবিচার করলে তার প্রতিবাদ করবে বিএনপি। আপনাকে ভারতে পালাতে হয়েছে কেন? আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো।
জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে প্রায় 1000 কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার মতিঝিল থানায় এই মামলা করে সিআইডি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পরিচালিত সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এবং তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমানের বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠান 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক থেকে 93টি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করে, কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় $83 মিলিয়ন বাংলাদেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দেখছেন সংবাদরাত। অরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী সন্তান সহ 6 জন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে বলেও জানায় BFIU। ছাত্র আন্দোলনে নিহতদের নিয়ে সারা দেশে মামলা ব্যবসা শুরু হয়েছে। অপরাধীদের সঙ্গে নিরাপরাধ মানুষকেও মামলায় আসামি করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বুধবার বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, এসব মামলা ব্যবসাকে ছাত্র জনতা সমর্থন করে না। পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে, যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয়, কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে ভর্তি আছেন 865 জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 119 জনে। আর এই সময়ে নতুন করে 865 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21,078 জনে। 11 ঘন্টা পর রাজধানীর আগারগাঁও মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ DMTCL বিষয়টি নিশ্চিত করেছে। কারিগরি ত্রুটি সমাধানের পর রাত 8:25 উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে সকাল 9:40 থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে আগারগাঁও সহ বিভিন্ন স্টেশনে আটকে থাকে মেট্রো। ভোগান্তিতে পড়েন অফিসগামী অসংখ্য মানুষ। স্টেশন থেকে ফিরে এলে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। পাবলিক যানবাহন না পেয়ে অনেকেই পায়ে হেঁটে রওনা করেন গন্তব্যে। তবে উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত থাকে। যাত্রীর সংকটে বন্ধ হয়ে গেছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ঢাকা টু কলকাতা ফ্লাইট। সোমবার 16 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় এই রুটটি। গত 5 অগস্টের পর বাংলাদেশিদের ভিসা নিয়ে নয়াদিল্লির কঠোর অবস্থানের কারণে কমতে থাকে ভারতগামী ফ্লাইট। এরই মধ্যে বিমান বাংলাদেশ US বাংলার ফ্লাইট সংখ্যা নেমে আসে অর্ধেকে। এর আগে নভোএয়ারের ভারতগামী ফ্লাইট ছিল সপ্তাহে 7টি। শুধু এই ফ্লাইটেই মাসে প্রায় 2100 যাত্রী যাতায়াত করতেন ঢাকা কলকাতা রুটে।
ভিসা কড়াকড়িতে যাত্রী না পাওয়ায় ফ্লাইট সংখ্যা কমিয়ে 3টি করা হলেও পাওয়া যাচ্ছিল না অর্ধেক যাত্রীও। শিল্প গ্রুপ RFL এর ইলেকট্রনিক ভিশন এম্পোরিয়ামে শুরু হয়েছে ড্রিম হোম ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে 5,000 টাকার পণ্য কিনেই কুপনের মাধ্যমে ক্রেতারা জিততে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। বুধবার সকালে রাজধানী বাড্ডায় প্রাণ RFL এর গ্রুপের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক RN পাল। এতে ক্রেতারা অংশ নিয়ে বাড়ি, গাড়ি ও ফ্ল্যাট জেতার সুযোগ রয়েছে বলে জানান রিটেল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহিন। ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের ডেপুটি জেনারেল ম্যানেজার KM শামসুজ্জামান নয়ন সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।